প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা রাজনীতি এবং নির্বাচন এবং সংস্কার এ বিষয়ে আলোচনা করব। আমাদের সাথে তিনজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম, আপনাকে স্বাগত। নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ, আপনাকেও স্বাগত। শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাকেও স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। ববি হাজ্জাজ, কেমন চলছে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক যারা আছেন এবং দীপ্ত টিভির পর্দায় যারা দেখছেন বা আগামীতে দেখবেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, জুলাই অগস্ট আমাদের জাতির জন্য বিশাল একটা পাওয়া ছিল। মানে 1971 সালের পর প্রথম যে বাংলাদেশের সকল জনগণ, মানে এর আগেও গণ আন্দোলন হয়েছে, 90-তে হয়েছে, আরও হয়েছে, কিন্তু জুলাই অগস্টে সমগ্র বাংলাদেশের জনগণ, আপামর জনগণ, সব পর্যায়ের জনগণ সবাই একত্রিত হয়েছে। মানে অগস্টের 5 তারিখে যদি একবার বাংলাদেশের চিত্রটা আপনি চিন্তা করেন, এমন কোনো মহাসড়ক বাংলাদেশে ছিল না, কোনো শহর, জেলা, উপজেলায় ছিল না যেখানে মানে পুরো জনগণের ঢল ছিল না। সো আমি চোখ বন্ধ করে ধরে নিতে পারি মিনিমাম 4 থেকে 5 কোটি মানুষ, মিনিমাম, এর থেকে অনেক বেশি হতে পারে, জাস্ট রাজপথে ছিল 5ই অগস্ট। তার মানে এই লেভেলের জনসম্পৃক্ততা একটা গণ আন্দোলন, এটা 71-এর পর বাংলাদেশের জুলাই অগস্টে হয়েছে। এবং এত বড় আন্দোলন হয়েছে বলেই এত এত আপনার নিকৃষ্ট একটা স্বৈরশাসক, একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে আমরা সক্ষম হয়েছি। সো এটা আমাদের বিশাল একটা পাওয়া। এত বিশাল একটা প্রাপ্তির পর সবার হয়তো চাওয়ার আকার আরো অনেক বেড়ে যায়। মানে অনেক বড় কিছু হলে সেটার পর থেকে সবাই অনেক বড় কিছুই শুধু বারবার দেখতে চায়। তো আসলে বাস্তবতাটা তো সেরকম না। জুলাই অগস্টে যে বিশাল আমাদের প্রাপ্তি ছিল, এরপর আমাদের কথায় কথায় এত বড় প্রাপ্তি হবে এটা হওয়া সম্ভব না। আবার একই সাথে জুলাই অগস্টের এই আন্দোলনটা যে মূল কারণ ছিল, যে দেশের প্রত্যেকটি ইনস্টিটিউশন থেকে শুরু করে সব জায়গায় একদম ভঙ্গুর অবস্থা করে দিয়ে গেছিল হাসিনা এবং হাসিনার সরকার, সেই জায়গাগুলো থেকে রিবিল্ড করার যে কঠিন কাজটা, এর মধ্যে অনেক প্রাপ্তি খুব সহজে আসবে না, এটাও আমাদের মেনে নিতে হবে। সো সেই আঙ্গিকে যদি আমরা তাকানো শুরু করে, তাহলে আমি মনে করব যে জুলাই অগস্টের যে প্রাপ্তি এবং তারপরে গত 4.5 মাসে জুলাই অগস্টের আন্দোলনের পরে প্রাপ্তি, আমাদের বিশাল প্রাপ্তি, আমরা অনেক কিছু পেয়েছি। তবে এখানে আবার একটা নেগেটিভিটিও আছে, ইন দ্য সেন্স যে আমাদের আশা হয়তো আরও বেশি ছিল। আশা বেশি কেন ছিল, এগেন সেটাও বললাম। সো এই যে কারণে আমরা দেখেছি গত 4.5 মাসে, এবং এখনও দেখছি, যেমন আজকের কথাও যদি বলি, বনানীতে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তা বন্ধ করেছে। আপনার শাহবাগে আপনার আই থিঙ্ক ইন্টার্ন ডক্টররা রাস্তা বন্ধ করেছে। মানে এরকম অনেকের অনেক ক্ষোভের জায়গা আছে, অনেক ডিম্যান্ডের জায়গা আছে। কিন্তু আজ থেকে 4.5 মাস আগে, মানে অলমোস্ট গত 15.5 বছর ধরে আমাদের কোনো ডিম্যান্ড নিয়ে আমরা কারোর সাথে কথা বলতে পারতাম না, এবং কোথাও গেলেও খুব নম্র ভদ্রভাবে আমাদের দুঃখের কাহিনীটা নিয়ে ক্যামেরার সামনে একটু দাঁড়াতে চেষ্টা করতো আমাদের তরুণরা বা কর্মজীবীরা বা যারাই আছে, এবং বলতো, প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার চাই। মানে সবচেয়ে বড় অপরাধী যে, আইরনি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় যে অপরাধী, তার কাছে যে বিচার চাই। এখন সেই জায়গাটা উল্টে গেছে। সো এখন মানুষ আওয়াজ তুলতে পারছে বলে অনেক জায়গায় তুলছে। এই তুলাটা পজিটিভভাবে দেখা প্রয়োজন, যে এই যে আমাদের বাক স্বাধীনতা বা বাকি সব স্বাধীনতা আমাদের ফিরে এসছে। আবার একই সাথে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা দায়িত্ব আছে জনগণের কাছে আরো শক্ত করে জানানো, যে এই যে আপনাদের অনেক আশা প্রত্যাশা আছে, এই আশা প্রত্যাশাটা আর একটু সময় লাগবে। সময় কেন লাগবে? কারণ অন্তর্বর্তীকালীন সরকার তারা সবার সকল আশা প্রত্যাশা পূরণ করার সরকার না, তারা পারবেনও না। যে কোনো সরকার হঠাৎ করে এসে পারবেন তাও না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাজই এটা না, তাদের কাঠামোটি এইভাবে না। সো তারা তাদের দায়িত্বগুলো পূরণ করবেন, যে বেসিক যে সংস্কার এবং নির্বাচন, এই কাজগুলো করবেন। এর পরের সরকার হয়তো এই বেশিরভাগ দাবিগুলো মানার কাজ করবে। অনেক ধন্যবাদ নুরুল হক নূর। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, আপনারা তো শুরু থেকেই আছেন, এগোনোটা কি মানে ঠিক আছে কিনা? আমার দৃষ্টিতে যে ধরনের একটা সংকটের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে, তাতে এটা ঠিক যে বয় ভাই বলেছে যে মানুষের একটা ব্যাপক প্রত্যাশা আছে এবং স্বাভাবিকভাবেই থাকবে। হয়তো সরকার ওই জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না, কিন্তু যে গতিতে আগাচ্ছে সেটা ভুল পথে আগাচ্ছে কিংবা ব্যাঠিক সেটাও বলার অবকাশ নাই।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটা দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদের পতন হয়েছে, এবং যেটা ববি ভাই বলেছিল যে দেশের আইন, আদালত, বিচার ব্যবস্থা, প্রশাসন সবকিছু একজন ব্যক্তিকেন্দ্রিক ছিল। যে সবচেয়ে বড় ক্রিমিনাল, যে সবচেয়ে বড় মার্ডারার, তার কাছেই মানবতার মা বলে মানুষ প্রেস ক্লাবে দাঁড়াইতো কিংবা স্মারকলিপি দিত বিচার চেয়ে। প্রতিষ্ঠানগুলো অকার্যকর ছিল। সেখান থেকে এই অভ্যুত্থানের পরে এখন প্রতিষ্ঠানে কিছুটা জবাবদিহিতা, কিছুটা স্বচ্ছতা ফিরে এসেছে, যে এখন আপনি আপনার উপজেলাতে একটা অকারেন্স ঘটলে আপনি পুলিশ অফিসারকে চার্জ করতে পারেন যে কেন এটা ঘটছে, আপনারা কেন পদক্ষেপ নিচ্ছেন না। একটা হসপিটালে গেলে আপনি কথা বলতে পারছেন যে কেন মানুষ চিকিৎসা পাচ্ছে না। আগে কিন্তু এই পরিস্থিতিটা ছিল না। বিশেষ করে গত কয়েক মাসে যদি দেখেন, যে আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শাহবাগের একটি ঘটনার কথা ববি ভাই উল্লেখ করেছে, গত 5 মাসে আমার মনে হয় অন্তত আপনার মিনিমাম 1 থেকে 150 গ্রুপ, সেটা সরকারি, আধা সরকারি, বেসরকারি যারা চাকরি বাকরি করতো কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের দাবি দেওয়া, বেতন, এই সমস্ত দাবি দেওয়া নিয়ে রাজপথে এসেছিল। কিন্তু আমি মনে করি হ্যাঁ, আমাদের দাবি দেওয়া আছে, আমরা সেটা প্লেস করব, কারণ এই দাবি আদায়ের জন্য, আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই তো আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই জুলাই অভ্যুত্থানে রাস্তায় নেমেছিলাম। কিন্তু এই সরকারকে তো সময় দিতে হবে। এরকম একটা অস্থির সময়ে, সংকটকালীন সময় একটা সরকার গঠিত হয়েছে। 16 বছরে আপনি যেটা পান নাই, তারা 16 মাসে সেটা করে দিবে, এটা আপনি যদি প্রত্যাশা করেন, এটা তো অযৌক্তিক। তাহলে এই যে যারা রাজপথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে এই সরকারের বিরুদ্ধে চাপ তৈরির জন্য যে আন্দোলনগুলো করছেন, তাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলছি, এটা অনুচিত। অন্তত একটা বছর সময় দেখা উচিত যে সরকার কি করছে। এখন এই সরকার কি রাজস্ব নতুন করে বৃদ্ধি পেয়েছে? এই সরকারের আমলে কি ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে একটা ব্যাপক কর্মকাণ্ড বিস্তৃত হয়েছে, যে সরকার নতুন নতুন ইন্ডাস্ট্রি করে বেকারত্ব নিরসন করবে, সরকার আপনার যুবকদেরকে বিনা সুদে ঋণ দেবে, কিংবা দারিদ্র মানুষকে আপনার একেবারেই বিনামূল্যে কিংবা নামে মাত্র মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেবে? হ্যাঁ, আমাদের প্রত্যাশা আছে, কিন্তু একটু সময় তো লাগবে। এই বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই যেভাবে দেশের অর্থনীতিকে একটা খাদের কিনারায় নিয়ে সরকার গিয়েছে, সেখান থেকে কামব্যাক করানোটা, এবং এখন একটা রাজনৈতিক সরকার না থাকার ফলে দেশের ব্যবসা বাণিজ্য এবং স্বাভাবিকভাবেই গত এই 16 বছরে পয়সাওয়ালা যারা ছিল সবই তো এই মাফিয়া তন্ত্র বা ফ্যাসিবাদের সাথেই লেগেছিল। কাজে তা তো অনেকে দেশ ছেড়ে পালিয়েছে, দেশে নেই। কাজে এখন তাদের হাতে এই যে কর্মসংস্থান, অর্থনীতির বিভিন্ন বিষয় ছিল, সেগুলো তো এখন একটু ধাক্কা খেয়েছে। সেটা সময় লাগবে, এটা স্বাভাবিক হতে। কিন্তু যে পথে চলছে সেটাও একেবারে যদি বলেন যে সরকারকে মানে 10-এ কত দেওয়া, সেই ক্ষেত্রে বলা চলে যে 50-50 মানুষের প্রত্যাশা অনুযায়ী চলছে, আর 50-50 চলছে না কীরকম? আমি যদি বলি যে ধরেন এটা তো কোনো রাজনৈতিক সরকার না, কাজে এই সরকারের উচিত ছিল এভরি মান্থে পলিটিক্যাল ডায়ালগ করা। কারণ এই সরকার কিন্তু সাপোর্টার বা তাদের সমর্থনের জায়গাটা হচ্ছে পলিটিক্যাল গ্রুপগুলো, দলগুলো। আগামী 1 সপ্তাহ যদি পলিটিক্যাল গ্রুপগুলো যদি রাজপথে নামে আন্দোলন করে যে আমরা এই সরকারকে চাই না, একদিনও কিন্তু সরকার টিকে থাকতে পারবে না। তাহলে এই যে রাজনৈতিক দলগুলো যে সরকারকে সমর্থন দিল, সেই রাজনৈতিক দলগুলোর সাথে তার একটা নিবিড় যোগাযোগ দরকার ছিল। কিন্তু আমার মনে হয় যে নিবিড় যোগাযোগ তো দূরের কথা, অনেককে অ্যাপয়েন্টমেন্টও সরকার উপদেষ্টারা দেয় না। অনেকে দেখা করতে চাইলেও এত অজুহাত দেখায় তারা, মানে এটা অনভিপ্রেত এবং এটা প্রত্যাশিত না। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে একটু দূরত্ব তৈরি হচ্ছে, যার ফলে রাজনৈতিক দলগুলো এতদিন যেভাবে মানে বলতে পারেন কিছুটা সরল রৈখিকভাবে নির্বাচন এবং সংস্কারের প্রশ্নে তাদেরকে আপোষহীন সমর্থন দিয়েছিল, আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল, এখন কিন্তু সেটা একটু দিতে চাচ্ছে না। যে সেখানে ওই পয়েন্টে একটু আলোচনা করব। শরীফুজ্জামান শরীফ, প্রত্যাশা এবং বাস্তবতা যে পথে এগোচ্ছে বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের 2 আলোচককে শুভেচ্ছা। আমি আমার জীবনে 2টো গণ অভ্যুত্থান দেখেছি, এবং একটা গণ অভ্যুত্থানে আমি বেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, 1990 সালে যেটা হয়েছিল। এবার অবস্থানগত পেশাগত কারণে হয়তো একজন রাজনৈতিক কর্মী হিসাবে, কিন্তু 90-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের একেবারে শুরুর থেকে, সেটি আপনি 83-র 14ই ফেব্রুয়ারি, তখন থেকে মিছিল মিটিংয়ের ভেতর থেকে অংশগ্রহণটা ছিল। প্রত্যাশার জায়গাটা যদি আপনি আমাকে বলেন, জনপ্রত্যাশা, মানুষের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, এবারের গণ অভ্যুত্থান ঘিরে প্রত্যাশাটা বেশি ছিল। কেন? কারণ হচ্ছে এবারের গণ অভ্যুত্থানের নেচারটা এটা কিন্তু খুবই বিস্তৃত ছিল। 90-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে
আমি একজন অবজারভার বলেন, ওই গণ অভ্যুত্থানের একজন কর্মী বলেন, অংশগ্রহণটা ফোকাসটা নির্দিষ্ট কতগুলো জায়গায় ছিল, শহর কেন্দ্রিক। কিন্তু এবারের যে গণ অভ্যুত্থানে একেবারে কেন্দ্র থেকে প্রান্ত সব জায়গায় এটি বিস্তৃত ছিল। কিন্তু তারপরে যে অর্জনের যে জায়গাটা, যে শত্রুর বিরুদ্ধে লড়াইটা হয়েছে, আমার অবজারভেশন হচ্ছে 90-এর শত্রুর থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী সে। রাজনীতি, অর্থনীতি, সমাজ, আঞ্চলিক সম্পর্ক এবং অনেকগুলো জায়গায় তার খুব শক্ত দখলদারিত্ব ছিল। এবং এই দখলদারিত্ব কতগুলো দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়ে যায় রাষ্ট্রের পক্ষ থেকে তা না। আয়নাঘরটা প্রতিষ্ঠা করা হয়েছিল পরিকল্পনা থেকে, যে আমার যারা সমালোচনা করবা এরশাদের সময় দুমদাপ করে মিছিল গুলি করে দিয়েছে, ট্রাক উঠিয়ে দিয়েছে, কিন্তু আয়নাঘরটা তৈরি করা, গুম করে ফেলা, মানুষের মধ্যে একটা ভীতিকর অবস্থা, অর্থাৎ এই যে পরিবেশের যে পার্থক্যটা, সুতরাং এর ভেতর থেকে আপনার প্রত্যাশার জায়গায়ও কতগুলো ভিন্নতা আছে। আমি কতগুলো সরকারের সমালোচনা করব, কিন্তু তার আগে আমি বলে রাখি যে তার মানে এই না যে 15 বছর যারা ছিল তাদেরকে বিতাড়িত করার কারণে আমার মধ্যে কোনো অনুশোচনা আছে, নো। তার প্রতি কোনো সিম্প্যাথি আছে, নো। আমি সমালোচনা যেটা করি এটা হচ্ছে যে আমার প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমি অনেকগুলো জায়গায় দেখি যে কতগুলো ভুল করা হচ্ছে। এটা অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত, অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত। দেশ কিভাবে চলছে, দেশ একটা সরকার ক্ষমতায় আছে, কিন্তু আমার অবজারভেশন হচ্ছে যে এই সময়কালে যে জায়গাগুলোকে ফোকাস করা হচ্ছে, আমি সবসময় বলি যে মধ্যবিত্তের ড্রয়িং রুমের যে এজেন্ডাগুলো, এই এজেন্ডাগুলোকে আপনি ফোকাস করছেন বেশি। প্রান্তিক মানুষের যে জীবন জীবিকার যে সংকট, প্রান্তিক মানুষের যে প্রতিনিয়ত যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে সেই সংকটকে আপনি অ্যাড্রেস করছেন না। আমি উদাহরণ হিসাবে একটা কথা বলি। আগামী জানুয়ারি মাসের 1 তারিখ 2 তারিখে বিভিন্ন স্কুলে ক্লাস শুরু হয়ে যাবে। একটা ছেলে আপনার ক্লাস 6 থেকে 7-এ উঠবে, একই স্কুল, তাকে রিঅ্যাডমিশনের নামে গত 15 বছর 20 বছর তাকে প্রতি বছর জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যে 8,000 10,000 টাকা দিতে হয়। একই স্কুল, শুধুমাত্র একটা খাতা পরিবর্তন হয়, এবারও আপনাকে দিতে হবে। এই যে রিঅ্যাডমিশনের নামে আপনার কাছ থেকে এই যে বাড়তি টাকা আদায় করা, এটি বন্ধ করাকে আপনি কেন সংস্কার বলবেন না? এটা কেন সংস্কার না? আমি এরকমের যে কতগুলো জায়গা আছে মানুষের জীবনের ইস্যুগুলোকে, রাজনীতির জায়গাটায়, হ্যাঁ রাজনীতি থাকলে দেশ একভাবে চলে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সরকারের কতগুলো জায়গা, আমাদের সংকটগুলো বাড়ছে। আজকে আপনি পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য যদি শোনেন, মানে একটা ভীতিকর অবস্থা তৈরি হওয়ার মতো। গত 2 মাসে প্রতিদিন 1,000 করে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। 2 মাসে 60,000 অতিরিক্ত রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে, এবং তিনি বলছেন যে আমরা এটি জানতাম, কিন্তু এদেরকে প্রতিরোধ করার মতন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নেই। অর্থাৎ সংকটের জায়গাগুলো, যাদেরকে আপনি তাড়িয়ে দিয়েছেন, তারা একরকমের সংকট তৈরি করছে, ষড়যন্ত্র আছে। দেশের মধ্যে ইকোনমির ক্ষেত্রে একটা সংকট আছে। আপনার যে গণ আন্দোলনের যে শক্তি, আপনার মিত্ররা, আপনি তাদের সাথে একটা দূরত্ব তৈরি করেছেন। পলিটিক্যাল পার্টিগুলো, আপনার তো এই জায়গায় মেইন যে স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টির সাথে তো আপনার দূরত্ব হওয়ার কথা না, প্রয়োজনও নেই, কেন আপনি তৈরি করলেন? যে এই যে দূরত্ব যে তৈরি হলো, এই বিষয়ে আমি আলাদা করে আপনাদের জিজ্ঞাসা করব কতটা দূরত্ব হলো, কেন হলো। কিন্তু তার আগে আপনাকে দিয়ে একটু শুরু করি ববি হাজ্জাজ। সেটা হলো নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, আপনারা যারা রাজনীতি করেন সবাই কম বেশি বলেছেন, বিশেষ করে বড় 2 দল বিএনপি এবং জামাতের থেকে বলে নির্বাচন কবে হবে তার একটা রোডম্যাপ দেন। কিন্তু ডক্টর ইউনূসের বক্তব্যে আমরা একটা রোডম্যাপ পেয়েছি বা একটা ধারণা পেয়েছি। তারপরেও দেখলাম যে এটা বিএনপি জামাত এটা সন্তুষ্ট না, আরও আগে নির্বাচন চাই। আপনারা কি, আপনি দলের প্রধান হিসেবে আপনার দল সন্তুষ্ট কেনা? জি, আমি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি আমার দলের উত্তরটা দেবার আগে কয়েকটা জিনিস আরেকটু পরিষ্কার করি। বিএনপির সাথে আমাদের আলোচনা হয়, বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের আলোচনা হয়। আমার এই যে ভাইয়েরা যারা আছেন, আমরা সবাই কিন্তু কম বেশি আমরা
কম বেশি মানে ইন দ্য সেন্স যে শরীফ ভাই তো একটু ভিন্ন, বাট আমরা বাকি সবাই কিন্তু একদম কন্টিনিউয়াস রাজপথে ছিলাম, আন্দোলন করেই এই হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। সো আমাদের একে অপরের সাথে সম্পর্ক অনেক শক্ত। সো নূর তার দল তারা কি আলোচনা করছেন আমরা মাঝে মধ্যে আলোচনা করি, একে অপরের সাথে আমরা শুনি কি হচ্ছে। অন্য যে দলগুলো বিএনপি, বাংলাদেশ জামাত ইসলাম, এই দলগুলোর ভিতরেই পড়ে, আমরা আলোচনায় থাকি। তো আমি বিএনপির কাছ থেকে যা শুনেছি যে তারা রূপরেখা চেয়েছে, এই জিনিসটা আমি মনে করি যে আমাদের একটা ন্যায্য দাবি চাওয়া। যেমন আপনি বললেন আপনার জায়গা থেকে যে মাননীয় প্রধান উপদেষ্টা কিছু দূর একটা রূপরেখা দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের অত্যন্ত আস্থার একজন মানুষ, অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ। সো ওটা অ্যাসাইড, আমি সরকারের পক্ষ থেকে বলছি, শুধু মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে না, সরকারের পক্ষ থেকে বলছি যে রূপরেখা মানে একটা ক্লিয়ার গাইডলাইন। হ্যাঁ, যে মাননীয় প্রধান উপদেষ্টা যেমন বলেছেন যে যদি সব সংস্কার না হয় তাহলে এই সময়ের ভেতরে দেব, যদি সব সংস্কার হয় তাহলে এই সময়ের ভেতরে দেব। এটা কিন্তু আসলে রূপরেখা না। রূপরেখাটা হলো যে মনে করেন এই সংস্কারগুলো দরকার, এই সংস্কারগুলো করা হবে, এই সংস্কারগুলো এইরকম একটা টাইমলাইন লাগতে পারে, সেই কারণে এই সময় হবে, এটা হবে একটা রূপরেখা। তো এই রূপরেখাটা আসলে আমার পক্ষ থেকে যদি আমি বলি বা আমার দলের পক্ষ থেকে যদি বলি, আমাদের প্রত্যাশা ছিল সেই অগাস্ট মাসে, মানে 8 তারিখে যখন তারা দায়িত্ব নিলেন তখন অবভিয়াসলি 9-10 তারিখে তো দিতে পারবেন না, কিন্তু হয়তো 25-30 তারিখের ভেতরে একটা বেসিক রূপরেখা যে আমরা এইভাবে চিন্তা করছি হতে পারে, এটা যদি ওনারা তখন অগাস্ট মাসেই পাবলিশ করতেন বা এখন ডিসেম্বর মাসে এসে যদি পাবলিশ করেন, যেটা ওই যে বিএনপি বলছে, বাংলাদেশ জামাত ইসলাম বলছে, পাবলিশ করেন, তখন গণ অধিকার পরিষদ বলতে পারবে আচ্ছা এইগুলোতে আমরাও আপনাদেরকে অ্যাডিশনাল সহযোগিতা করতে পারি, এনডিএম বলতে পারবে এইগুলোতে আমরা এইভাবে আমরা অবদান রাখতে চাই। যেন, কারণ আপনাদের সরকার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সবার সরকার। কেন সবার সরকার? কারণ এটা ভোট দিয়ে সরকার হয়নি, আমরা সবাই আন্দোলনের রেজাল্টে আপনাদেরকে বসিয়েছি। সো তাহলে আমাদের আস্থার সরকার আপনারা। সো ওই হিসেবে আমরা মানে পুরোপুরিভাবে নিয়োজিত থাকবো আপনাদের সহযোগিতায়, কিন্তু আপনাদের ওই কাজটি রাখতে হবে। সো এখন যেমন মনে করেন এই যে শরীফ ভাই যে কথাগুলো বলছিলেন যে আপনার ফরেন পলিসি নিয়ে উনি কিছু কথা বলছিলেন, রোহিঙ্গা ইনফ্লাক্স নিয়ে কথা বলছিলেন। এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, জিওপলিটিক্যাল অবস্থানগুলো গুরুত্বপূর্ণ। ভারতের সাথে আমাদের অনেক দুঃসম্পর্ক চলছে এই মুহূর্তে। ভারত পরিষ্কার করে দিয়েছে যে তারা নতুন কোনো আলোচনা আপনার নতুন নির্বাচিত সরকার ছাড়া করবে না। আচ্ছা, এখন রোহিঙ্গা ইস্যুতে ভারত এর আগেও আমাদের জন্য সহযোগিতা করেনি, সো এই রোহিঙ্গা ইস্যু নিয়ে না করলাম, বাট অনেক কিছুর সম্পর্কর গুরুত্ব আছে। যুক্তরাষ্ট্র পরিষ্কার করে দিয়েছে নতুন নির্বাচিত সরকার আসা ছাড়া ব্যতীত তারা নতুন কোনো ধরনের আলোচনা বাংলাদেশ সরকারের সাথে করবে না। ইউরোপিয়ান ইউনিয়নও পরিষ্কার করে দিয়েছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া তারা নতুন কোনো আলোচনা বাংলাদেশের সাথে করবে না। এবং দেখেন, আমরা আমাদের অর্থনীতিকে যদি এগিয়ে নিতে চাই, সবারই কিন্তু ভবিষ্যতের একটা প্ল্যানিং লাগে। হ্যাঁ, আজকে আমার দল ভবিষ্যতে কিভাবে রাজনীতি করবে, কিভাবে নির্বাচনের তৈরি করবে, এটা তাদের আমার দলের একটা প্ল্যানিং আছে, গণ অধিকার পরিষদের একটা প্ল্যানিং আছে, বিএনপির একটা প্ল্যানিং আছে, আপনার দীপ্ত টিভির একটা প্ল্যানিং আছে। এখন দীপ্ত টিভি যদি প্ল্যান করতে হয়, দীপ্ত টিভির জানতে হবে যে ব্রডকাস্ট পলিসি কি হতে পারে, ব্রডকাস্ট পলিসি কে করবে। একটা সরকার আসলে সে 4 বছরের জন্য এসছে বা 5 বছরের জন্য এসছে, এখন যেই সংস্কারের আলোচনা হচ্ছে তাহলে 5 বছরের জন্য মিনিমাম আমি এই প্ল্যানটা করতে পারি। এটা যদি আপনি না জানেন, আপনি এই প্ল্যানটাও করতে পারছেন না। সো বড় দাগে এগুলো অনেক কিছু আছে, যার জন্য নির্বাচন এক্স্যাক্টলি কবে হবে এটা কিন্তু আমি আমার দলের পক্ষ থেকে বলছি এটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো এই রোড ম্যাপটা, যেটার ভিত্তিতে আমরা তখন এগুলো আলোচনা আসলে ভালোভাবে করতে পারি। নুরুল হক নূর নির্বাচন নিয়ে কথা বলছে, রোড ম্যাপ নিয়ে। আমার প্রশ্নটা হলো যে নির্বাচন নিয়ে যত কথা বলা হচ্ছে, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো কি ততটা বলছে? এটা নিয়েই আসলে বলতে পারেন একটা রাজনৈতিক দলের প্রধান হলেও আমরা নিজেদেরকে ইয়ং তরুণদের প্রতিনিধিত্ব করছি। এই আন্দোলনটা 2018 সালে আমাদের এই সূচনা হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছিলাম, একটা নির্মম নিষ্ঠুরতার মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু হাল ছাড়ি নেই বিধেই কিন্তু গুটি কয়েক ছাত্রদেরকে নিয়ে আজকের এই গণ অভ্যুত্থানের মতো প্রেক্ষাপট তৈরি করে আজকে একটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। আজকে যারা এই গণ অভ্যুত্থানের নায়ক বলেন বা যাদেরকে চিনেন, সব একসাথে তো রাজনীতি করেছে এবং ডাকসু কিংবা আমাকে সেন্টার করেই, ছাত্র অধিকার পরিষদ সেন্টার করেই তারা রাজনীতিটা করেছে। তো এই প্রতিকূলতার মধ্যে টিকেছিলাম বিধায় বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র আপনার সব মিলে মনে করেন
20 থেকে 25টা ছাত্র নেতৃত্ব পর্যায়ের, এরাই কাজ করেছিলাম একটা ছাত্র সংগঠন থেকে একটা রাজনৈতিক দল, এবং আজকের এই পরিবর্তন পর্যন্ত এসেছি। তো আমাদের যে প্রত্যাশাটা ছিল, আমাদের কিন্তু এমপি হওয়া, মন্ত্রী হওয়া কিংবা ব্যবসায়ী হওয়া, সুযোগ সুবিধা নেওয়া, এই জন্য কিন্তু আমরা এই আন্দোলনটা করিনি। একেবারেই দেশপ্রেমের জায়গা থেকে সমাজ পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনটা করেছিলাম, রক্ত দিয়েছিলাম। আন্দোলন করার এই পথের মধ্যে বিএনপির সাথে একটা জায়গায় ঐক্যমত হয়েছে যে বিএনপি একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চায়, সেজন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়। আমরা তখন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিলাম, বিএনপির সাথে কিন্তু কোনো নির্বাচনী জোট আমরা করিনি। তো এখন এই গণ অভ্যুত্থানের পরে এরকম প্রফেসর ইউনূসের মতো একটা মানে কি বলবেন, একজন ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেড কানেক্টেড একজন লোক বাংলাদেশের, সেটা অ্যাসেট, এরকম লোক আমরা বাংলাদেশে পাইনি। তো সেখানে তাকে প্রধান করে আমরা সবাই সমর্থন দিয়ে কিন্তু সরকারে বসিয়েছি। তো কাজে এই সরকার মানে 6 মাস যায় নাই, এর আগে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল 5ই অগস্টের পূর্বে কিন্তু পরিষ্কার ঘোষণা ছিল ছাত্র নেতৃবৃন্দের যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা করতে চাই। এজন্যই আমাদের এক দফা সবাই ঢাকা আসুন, লং মার্চ সফল করুন। তো এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করার জন্য যে আপনার জনগণকে রাজপথে নামতে আসতে বলা হয়েছিল, সেই ফ্যাসিবাদী ব্যবস্থা কি ছিল? শেখ হাসিনা চলে যাবে আর একটা নির্বাচন দেবেন আর ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ হয়ে যাবে, এইটা কি আমাদের মানে ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল? এই যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো গত 16 বছরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদের এই তৈরি হওয়ার পেছনে ব্যবসায়ীদের একটা অংশ তাকে সাপোর্ট দিয়েছে, গণমাধ্যমের একটা অংশ, আমলাতন্ত্রের একটা অংশ তাকে সাপোর্ট দিয়েছে, এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোকে করাপ্টেড করেছে, মেরুদণ্ডহীন করেছে, তার স্বকীয়তা ধ্বংস করেছে। সেটা আদালত থেকে শুরু করে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, সমস্ত জায়গায়। তাহলে এই প্রতিষ্ঠানগুলোর যদি রিফর্ম না হয়, এই প্রতিষ্ঠানগুলোর যদি একটা স্বকীয় ধারা নিয়ে প্রতিষ্ঠানগুলোকে আপনার গড়ে তোলা না যায়, তাহলে তো রাষ্ট্র একই জায়গায় থাকবে। আমরা যেটা বলছি যে বাংলাদেশে 53 বছরেও একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে কিছু প্রতিষ্ঠানের উপরে, ইনস্টিটিউশনের উপরে। আমেরিকাতে যান, FBI ট্রাম্পের ছেলেকেও জিজ্ঞাসাবাদ করতে পারে, আদালত ট্রাম্পের ছেলেকে পানিশমেন্ট দিতে পারে। বাংলাদেশের 53 বছরের ইতিহাস আছে, কোনো প্রধানমন্ত্রীর ছেলেকে রানিং প্রধানমন্ত্রী বাদী দিলেন, মন্ত্রীর ছেলে, এমপির ছেলেকে রানিং সাজা দিয়েছে, ইতিহাস আছে। বরং এমন রেকর্ড আছে যে আপনার দুর্নীতির মামলায় জেলে পাঠানোর রাতে আপনার বিচারককে বদলি করা হয়। তো এই বিচার ব্যবস্থা, এই সিস্টেমকে আপনার জিয়ে রেখে যারা নির্বাচন চাচ্ছে, আমি সত্যি তাদের এই কথাবার্তাতে মর্মাহত, এবং আমি মনে করি যে তাদের উপলব্ধি হওয়া দরকার যে রাজনৈতিক সরকার যারা ক্ষমতা আসবে, আপকামিং পার্টি বলে আমরা যে সমস্ত পার্টি ধারণা তো করতে পারি নির্বাচন, তো তারা তো আগেও ক্ষমতায় ছিল। তো ক্ষমতায় থেকে যদি এই সংস্কারগুলো করতো তাহলে তো আজকের গণ অভ্যুত্থান হতো না, নির্বাচন নিয়ে ভোট নিয়ে তো সংকট তৈরি হতো না। দেশের টাকা এই 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার কিভাবে হয়েছে? এটা তো এই বিধিবিধান করেই তো আপনার ফাঁক ফোকর দিয়ে পাচার হয়েছে, তাহলে তো এগুলো ঠেকানো যেত। কাজে এই রাষ্ট্রের আগে আমূল পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। শেখ হাসিনা 16 বছর চালাইছে, আপনার আরও এই জুলাই অভ্যুত্থান না হলে আরও কয়েক বছর থাকতো। ইউনূস সরকার যদি 2-3 বছর থাকে, থাকুক, দেখি না কি 2-3 বছর একেবারে দেশ ধ্বংস করে নিয়ে যাবে না। আমরা পরিষ্কারভাবে মনে করি রাজনৈতিক দলগুলোকে সংস্কারের বাইরে গিয়ে নির্বাচনের কথা বললে সেটা তাদের ভুল হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, রাজনৈতিক দলই জনগণের একেবারে প্রতিনিধিত্ব করে না। রাজনৈতিক দল 16 বছর ডাক দিয়েছিল, আসেন গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করি, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করি, জনগণ কিন্তু রেসপন্স করে নাই। তো জনগণ দেখেছে তোমরা যেই লঙ্কায় যাও সেই রাবণ হও। কাজে জনগণের বড় একটা অংশ কিন্তু অ্যাপলিটিক্যাল, তারা কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা বিশ্বাস রাখতে পারে নাই। তারা রেখেছে ওই বিশ্ববিদ্যালয়ের 4th ইয়ার 3rd ইয়ারের ছেলেদের ডাকে তারা জীবন দিতে রাজপথে এসেছিল। সুতরাং এই তরুণদের যে স্পিড, আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন, এই 4 মাসের সরকার কিছু ব্যর্থতা আছে, আমরা আশা করি সরকার সেটা কাটিয়ে উঠবে। এবং আমরা তো বলেছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জামাতের আমির, সবাই কিন্তু শুরুর দিকে বারবার বলেছে যেটা আমাদের সরকার, এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ নতুন সংকটে পতিত হবে। তো আমাদের সরকার নির্বাচন, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য কী কী সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের মৌলিক কাঠামোর কী কী পরিবর্তন প্রয়োজন, সেগুলো নিয়ে আলাপ তোলেন। সেগুলো নিয়ে কেন তুলছেন না? কেন আপনারা শুধু নির্বাচনের জন্য অস্থির হয়ে যাচ্ছেন? কাজে আমরা মনে করি যে রাষ্ট্র সংস্কার হতে হবে, তার জন্য যদি 1 বছর 2 বছর সময় লাগে, সেই সময়টুকু আমাদেরকে দিতে হবে। এবং রাষ্ট্র সংস্কার ছাড়া আমরা যারা গণ অভ্যুত্থানের এই আপনার আন্দোলনে ছিলাম, আমরা কোনো নির্বাচন এই দেশে চাই না, নির্বাচন হতেও দেব না। রাষ্ট্র সংস্কার আগে, তারপরে নির্বাচন। যে শরীফুজ্জামান শরীফ যে কথা নুরুল হক নূর বললেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এটাই তো আসলে মানে যে আন্দোলন যেটা হয়েছে, এই ব্যবস্থা টিকিয়ে রেখে সংস্কার না করে
যদি নির্বাচন অস্থির হয়ে যায় তাহলে কি হবে? মানে যে যায় লঙ্কায় সেই যথার্থ প্রশ্ন। তো মূল ব্যাপারটা হচ্ছে ব্যক্তির না, ব্যবস্থার পরিবর্তন। আপনি যে ব্যবস্থাটা ছিল, এই ব্যবস্থাই একজন মানুষকে স্বেচ্ছাচারী করে, স্বৈরাচারী করে, ফ্যাসিস্ট তৈরি করে, অত্যাচারী তৈরি করে, এই ব্যবস্থার কারণে। আপনি সেই ব্যবস্থার পরিবর্তন চান। তো ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, এটাকে কিন্তু আপনি ওই বুর্জ খলিফা বানানোর কাজটা করে না, আপনার তাজমহল বানানোর কাজ করে না। আপনার 20 বছর 25 বছর এত শ্রমিককে প্রয়োজন হবে। আপনি কতগুলো জায়গায় আপনি চাইলেই প্র্যাকটিসের পরিবর্তনটা করতে পারবেন না। আপনি আমার যে ব্যক্তিগত আচরণ, আমি আগেও রাস্তায় চলন্ত গাড়ির সামনে হাত উঁচু করে ট্রাকের সামনে থেকে দৌড় দিতাম, আমি এখনও দৌড় দিই। এখনও ময়লা নিয়ে এসে আপনার বাড়ির সামনে ফেলে রেখে চলে যাই। আমার পরিবর্তন হয়নি। আমি রাষ্ট্রের পরিবর্তন চাই। কেন চাই? রাষ্ট্র হচ্ছে যে একটা লাইট হাউস, সে মানুষকে পথ দেখায়। রাজনীতি হচ্ছে একটা লাইট হাউস। সুতরাং এই রাজনীতিতে কতগুলো গুণগত পরিবর্তন আপনার এখানে দরকার, আমাদের এখানে সেটি আসেনি। তারপরেও আমরা সন্দেহটা কেন করছি? আমার অবজারভেশনের জায়গা থেকে আমি বলছি যে আমার ধারণা যে সরকার কতগুলো নতুন নতুন উইন্ডো ওপেন করছে, যে উইন্ডোগুলো তার ওপেন করার প্রয়োজন ছিল না। রাজনৈতিক দল, আপনি রাজনৈতিক দল করতেই পারেন, কিন্তু আমি দেখছি আমার পাশে যে দুজন বসে আছে, তারা দুটো রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, ঠিক আছে? জনগণের নানা রকমের সংকট, সেগুলোকে সামনে রেখে, সেগুলোকে ধরে কিছু কর্মসূচি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে। আমি এখন দেখতে পাচ্ছি রাষ্ট্রের প্রণোদনায় এখানে রাজনৈতিক দল গঠন করার একটা চেষ্টা হচ্ছে। এই ইস্যুটা কিন্তু আমার এই গণ অভ্যুত্থানের সঙ্গে ছিল না। অবশ্যই আপনি রাজনৈতিক দল করতে পারেন, সে অধিকার আপনার আছে। আমি যে বললাম যে তারা রাজনৈতিক দল করছে, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নিয়ে করছে না। তারা যত দূর এগিয়েছে, বহু রকমের সংকট আমাদের থেকে তারা ভালো জানে, প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে। কিন্তু আমি দেখছি আপনি আপনার স্টেট মেকানিজমকে ব্যবহার করে একটা নির্দিষ্ট অংশকে বা কেউকে যখন এখানে পলিটিক্স আপনি ওপেন করতে সুযোগ দেবেন, প্রশ্ন আপনার আসবে। গ্যাপটা তৈরি হলো কেন? গত কয়েকদিন ধরে এই যে উপদেষ্টাদের অনেকেই, হ্যাঁ আমরা ব্যক্তিগতভাবে অনেককেই চিনি, 5ই আগস্টের আগ পর্যন্ত জানতাম যে উনি শনিবারে হচ্ছে ওয়াশিংটন থাকে, মঙ্গলবারে হচ্ছে জার্মানিতে থাকে, শুক্রবার এসে ওই যে কি বলে নেপালে থাকেন, সকালবেলা উঠে লাল শাকের ঝোল দিয়ে ভাত খান। এখন দায়িত্ব নিয়েছেন, প্রতিদিন রাজনীতিবিদদেরকে নানাভাবে, গতকালকে একজন বলছেন যে রাজনীতিবিদদের কাছে আমরা ইজারা দেই। আপনার তো ইজারা দেওয়ার দরকার নাই। আপনি এই কথাগুলো কেন বলছেন? আপনি রাজনীতিবিদদেরকে প্রতিপক্ষ কেন করছেন? আজকে একজন বলছে আমরা তো ইজারা দেইনি, গতকালকে বলেছেন যে ছাত্রদের বাইরে আমরা কারো কথা শুনবো না। কেন? এই গণ অভ্যুত্থানে শ্রমিকের কি স্টেক ছিল না? এই গণ অভ্যুত্থানে এই যে আপনার সামনের যে ট্রাক স্ট্যান্ড, এই ট্রাক শ্রমিকের স্টেক ছিল না? এইখানে শ্রেণী পেশার মানুষকে আসেনি? যে সন্তানটি আমরা দেখেছিলাম গণ অভ্যুত্থানের আগে মায়ের কাঁধের উপরে ঘুমিয়ে পড়েছে একটা শিশু, তার মায়ের হাতে একটা পানির বোতল, আমি তো মনে করি ওই শিশুটারও স্টেক ছিল এই গণ অভ্যুত্থানে। আপনি সেটিকে অস্বীকার করছেন। জি, আপনি এই রকমের আর্টিফিশিয়াল কিছু ইস্যু এনে আমি দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার যে জায়গা, স্পিরিটের জায়গা, সেটিকে আপনি ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে। জি, অনেক ধন্যবাদ ববি হাজ্জাজ। আপনি কি এরকম কোনো আশঙ্কা দেখেন কিনা? একই সাথে যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে যে আন্দোলন হয়েছে, আপনারাও করেছেন, ছাত্ররা শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো 15 বছর 16 বছর চেষ্টা করেছে, হয়নি। হয়তো মাঠ কিছুটা তৈরি হয়েছিল, কিন্তু ছাত্ররা বা শিক্ষার্থীরা তো এটা সফল পরিসমাপ্তি করেছে। কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না করে নির্বাচন, সেটা কি আসলে একটু বেশি চাওয়া হয়ে যাচ্ছে না? এখানে আমি একটু পরিষ্কার করি। প্রথমত, যেমন আমার রাজপথের সহযোদ্ধা নূর এবং আরো অনেকে আমরা কিন্তু
শুধু গত 8-10 বছর ধরে নূর অ্যাটলিস্ট 7 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে লড়াই করছে, আমরা 10-12 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে লড়াই করছিলাম, মানে ওই সরকারের বিরুদ্ধে। এবং জুলাই আগস্টে আমরা সবাই রাজপথে ছিলাম, আহত হয়েছি, রক্ত ঝরিয়েছি, সে কারাদণ্ড মানে দণ্ডিত ছিল কারায়, আমরা এরকম অনেক কিছু, আমরা সবাই এটার সাথে জড়িত ছিলাম। সো আমি এইখানে একটা জিনিস বলবো যে এই যে জুলাই আগস্ট বা জুলাই আগস্টের আগেও 2023 বলেন 2022 বলেন, আমাদের সকলের ভিতরে একটা ঐক্য ছিল। আমরা যে কথাই বলতাম, হয়তো হ্যাঁ একটা বিশাল স্বৈরাচারের সম্মুখীন আমরা ছিলাম, তার জন্য ওইটার জন্য হয়তো আমাদের একটা ঐক্য ছিল, কিন্তু এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঐক্যটা ধরে রাখা। আমরা যখনই, এবং আমি মানে যে আমার নূরের প্রতি আমার একদম যুদ্ধের সহযোদ্ধা হিসেবে তার প্রতি আমার সম্মান ভালোবাসা রেখে আমি বলছি যে এখন আমাদের সে যে জায়গায় আছে, একটা দলের সভাপতি, একটা অত্যন্ত দায়িত্বশীল একটা জায়গা, এই জায়গাগুলো থেকে আমাদের জায়গায় আমরা যারা আছি আমাদের এমন কথা বলা উচিত না যেটা কোনো ধরনের অনৈক্য দিতে মানে তৈরি করতে পারে, যে না এইটা মানে আমরা যারা যুদ্ধ করেছি আমরা এইটাই চাই। আমরা সবাই ভিন্ন। আজকে নূরের কাছে অবভিয়াসলি সে অনেক ত্যাগ স্বীকার করে এই যুদ্ধে ছিল, অনেক ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের জনগণের হাতে গণতন্ত্র তুলে দিতে, কিন্তু সে কোন জিনিসটা ভালো বিশ্বাস করে, এবং আরেকজন আমার বিএনপির আরেক ভাই সে অনেক ত্যাগ স্বীকার করেছে, সে কোন জিনিসটা বিশ্বাস করে সেটা ভিন্ন হতে পারে। তাই বলে আমরা এই ধরনের ক্লেমে না যাই যে আমি করেছি তাহলে এইটাই ভালো, আমরা সবাই করেছি এবং আমরা সবাই ভিন্ন ভিন্ন ভালোতে বিশ্বাস করি। একটা জায়গায় আমাদের ঐক্য ভাঙতে পারে না যে আমরা সবাই এই দেশের সুন্দর ভবিষ্যৎ দেখতে চাই, এটা একটা। এখন আসেন এই যে নির্বাচনের কথাটা, যেটা নিয়েই তো মেইন কথাগুলো শুরু হলো, মানে সংস্কার না করে এই যে এই আলোচনাটা না আসলে অত্যন্ত ভুল একটা আলোচনা। এগুলোকে আমরা অথবা আপনি এরকম বলেন যে এই সরকার সংস্কার করার দরকার নাই, এটা দেখেন সংস্কার করবে সংসদ, রাজনৈতিক সরকার, এটাই পরিষ্কার করছি, এটা একটা ফল্টি ডিসকোর্স, এটা অ্যাবসলিউটলি একটা ফল্টি ডিসকোর্স। মানে একটুও যদি আপনি সঠিক অ্যানালিসিসে আসেন জিনিসগুলোর, তাহলে ওই যে সংস্কার না নির্বাচন, এই আলোচনাটাই যারা শুরু করেছে তারা সব হয়তো বুঝে শুরু করেনি, বা অবভিয়াসলি অনেকে আছে ওই যে যেটা আমার আরেক ভাই যেটা উত্থাপন করলেন যে এখনো কিন্তু অনেক ধরনের কনস্পিরেসি আছে এই দেশের, অঙ্গে অঙ্গে রঙ্গে প্রত্যঙ্গে ভরে ছিল এই ফ্যাসিস্টের লোকজন। হ্যাঁ, তারা সবাই এখনো চলে যায়নি, কিন্তু সরকারি অফিস থেকে মিডিয়া অফিস অনেক জায়গায় এরাই এখনো বসে আছে। তো এই জায়গা থেকেও এই ধরনের আলোচনা আসতে পারে। দেখেন, সংস্কার যে কোনো সরকারের একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং অবভিয়াসলি অনেক ধরনের সংস্কার দরকার। আমরা কিন্তু যুদ্ধও করেছি সংস্কারের জন্য, সংস্কারের একটা অংশ ছিল, এর আগে আমি কথাটা বলছিলাম, সংস্কারের একটা অংশ ছিল ফ্যাসিস্ট সরকারের পতন। শুধু ওই পতন দিয়ে সব সংস্কার শেষ হয়ে যাবে না। আমাদের সব সংস্কারের, আমাদের সব দাবি ছিল না দেশে গণতন্ত্র ফিরে নিয়ে আসা, জবাবদিহিতামূলক সঠিক গণতন্ত্র ফিরে নিয়ে আসা। সেটা এক রাতে হবে বলে আমি বিশ্বাস করি না। আমাদের দেশের কালচার অনেক প্রেক্ষাপট আছে যেটা বদলাতে হবে, কিন্তু এই পথ শুরু করতে হলে প্রথমত আমাদের কিছু দূর তো নির্বাচনের দিকে যেতেই হবে। সাথে সংস্কার যে কথা বলছি, এগুলো কোন জিনিসের কোন সংস্কার, যেমন মনে করেন আমার দল থেকে বড় দাগে 100-150 সংস্কারের লিস্ট ছাপিয়ে আমরা সব গণমাধ্যম থেকে শুরু করে পলিটিক্যাল স্টেক হোল্ডার্স, সব স্টেক হোল্ডার্সের কাছে পৌঁছে দিয়েছি। সো আমার দল থেকে আমরা 100-150-এর বেশি সংস্কার চাই, কিন্তু এই সংস্কারগুলো আজকেই হবে, কিভাবে হবে, এগুলো সবকিছু আমাদের সবার একত্রিত হয়ে আলোচনার বিষয়। সেই জায়গায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আছে আলোচনায় আসা। বাট একটা জিনিস আমি জাস্ট শেষ করার আগে বলি যে এই যে আলোচনাটা যে সাংঘর্ষিক, সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক, এই আলোচনাটি একটা ফল্টি ডিসকোর্স। এই আলোচনায় আমাদের খুব বেশি যাওয়াটা আসলেই অনুচিত হবে। যে নুরুল হক নূর যেটা বলছিলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য যে প্রয়োজনীয় সংস্কার, যেটার প্রতি আপনি জোর দিচ্ছেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন, রাজনৈতিক দলগুলো তাদের মানসিকতা এবং রাজনৈতিক চিন্তাভাবনার মধ্যে যে সংস্কার না আসে, যদি কিছু আমরা কাগজে কিছু সংস্কার করি, সেই সংস্কার কি নিশ্চয়তা দেয় যে পরবর্তী রাজনৈতিক সরকার যারা আসবে তারা আবার সেই ফ্যাসিবাদী হয়ে উঠবে না? ইয়েস, দ্যাট ইজ দ্য কোশ্চেন, যেটা আমাদের শরীফ ভাই বলেছে যে আমরা অনেক সংস্কার চাই, গণমাধ্যমের সংস্কার, বিচার বিভাগের, পুলিশের, আর্মির, মিডিয়ার, কিন্তু এই সংস্কার কারা করবে? যারা এতদিন একটা অনিয়ম, বিশৃঙ্খলা বা এই পরিস্থিতির মধ্যে দিয়ে অভ্যস্ত ছিল তারাই। মানুষ কিন্তু পুরানো। আমরা এটা বলছি যে জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ আমরা আছি, নতুন বাংলাদেশ চাই, মানুষ কিন্তু পুরানোর আছে। কাজেই মানুষের মননে মগজেও পরিবর্তন আসতে হবে। সেক্ষেত্রে আপনি যথার্থই বলেছেন যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ের সংস্কার প্রস্তাবনা দিয়েছে,
কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বড় ধরনের সংস্কার প্রয়োজন, রাজনৈতিক দলগুলো যে গণতন্ত্রের কথা বলছে, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা বলছে, বাংলাদেশের সিঙ্গেল পার্টিও তো আমি দেখি না যে যারা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার আছে, লিডারশিপ নির্বাচন থেকে বিভিন্ন কর্মকাণ্ডে। তো সেই ক্ষেত্রে আগে পার্টিগুলোর মধ্যেও তো সেই গণতান্ত্রিক প্রক্রিয়া এনশিওর করা দরকার যে আপনার পার্টির মধ্যে গণতন্ত্র আছে, তাহলেই আপনি ওই ক্ষমতায় গিয়ে আপনি আজীবন আপনার রাজা থাকার জন্য ক্ষমতাকে কুক্ষিগত করে ধরবেন না। এইখানে একটা বড় সংস্কার হতে হবে। নির্বাচন কমিশনের চমৎকার কিছু আইন আছে, আরপিওতে বলা আছে যে আপনার এই রাজনৈতিক দলের কোনো ছাত্র এবং শ্রমিক সংগঠন থাকতে পারবে না, অথচ এই ছাত্রদেরকে, এই সম্ভাবনাময় তরুণদেরকেই কিন্তু ক্ষমতাসীন দল এবং বিরোধী দল সবসময় একটা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। আজকে এই 90-এর পরে যেই 90-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের মধ্যে দিয়ে ডাকসুর নেতৃবৃন্দের নেতৃত্বে সামরিক শাসন অবসান হয়েছে। আপনি লক্ষ্য করেছেন যে 91-এ বিএনপি ক্ষমতা এসে, 96-এ আওয়ামী লীগ ক্ষমতা এসে, পর্যায়ক্রমে বিএনপি আওয়ামী লীগ দুবার ক্ষমতা এসে কেউ ছাত্র সংসদ নির্বাচন দেয়নি, কারণ ওই ধরনের সৃজনশীল মেধাবী রাজনৈতিক নেতৃত্ব ভবিষ্যতের জন্য বের হয়ে আসুক তারা এটা চায় না। তাহলে তো ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবে না, হকি স্টিক তুলে দিয়ে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না। তাহলে এই রাজনীতির যদি সংস্কার না হয়, আপনার সংবিধানের সংস্কার করে, আইনের সংস্কার করে, সুন্দর সুন্দর বিধিবিধান যুক্ত করে তো লাভ নাই, রাজনীতিরও সংস্কার করতে হবে। এই আওয়াজটা আগে আসা উচিত। তবে আমি একটা বিষয়ে আসলে খুব মর্মাহত, দুঃখ লাগে, কষ্ট হয়, যেটা ববি হাজ্জাজ ভাই বলেছিলেন, এত স্বপ্ন, এত আকাঙ্ক্ষা নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা সবাই আস্থা রেখেছিলাম যে উনি একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট করবে, তার একটা ভিশন থাকবে যে এই 1.5-2 বছর কিংবা 1 বছরে তিনি দেশকে কোথায় নিয়ে যেতে চান। কিন্তু এটাও বাস্তব যে আমরা চাই, আমাদের তৃষ্ণা আছে সংস্কারের জন্য, একটা নতুন বাংলাদেশ দেখার জন্য, কিন্তু সেই তৃষ্ণার ছিটে ফোটাও সরকার এখন পর্যন্ত 4.5 মাসে মেটাতে পারে নাই। বরঞ্চ ওই যে বলছে যে তাদের মধ্যে কিছু লোকের অতি কথন তাদের প্রতি শ্রদ্ধার ঘাটতি তৈরি করেছে, তাদের কিছু কর্মকাণ্ডে সন্দেহ সংশয় তৈরি করেছে। এটা আমার ভাই বলছেন যে গভর্নমেন্টের থেকে এখন ছাত্রদের প্রতি তো সবারই একটা সমর্থন ছিল, সেই ছাত্ররা জাতীয় ঐক্যের সেন্টারে থাকবে রাষ্ট্র সংস্কারের জন্য, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য। তো এখন রাজনৈতিক দল গঠনে ব্যস্ত আছে, তারা কিছু কাজ করছে, কিছু কথা বলছে, যেটা রাজনৈতিক দলগুলোকে আপনার একটা সন্দেহ সংশয় তৈরি করেছে। তো এই যে জাতীয় ঐক্যের যদি মানে সরি মাঝখানে থামালাম, যে ছাত্ররা যদি রাজনৈতিক দল তৈরি করতে চায় তাতে কি কোনো সমস্যা আছে? খুবই ভালো কাজ, ভালো সিদ্ধান্ত, তারা দল করুক, আরো 5টা দল হোক। কিন্তু আপনি যদি এক সময় একই সাথে গভর্নমেন্টের, যেটা আমার ভাই বলেছে, সুযোগ সুবিধা নিয়ে, গভর্নমেন্টের প্রোটোকল নিয়ে জেলায় জেলায় প্রোগ্রাম করেন, জেলায় জেলায় সফর করেন, আপনি প্রোগ্রাম করবেন, এসপি ডিসি বসা থাকবে, কিংবা আপনি সরকারের মধ্যে থেকে রাজনৈতিক দল করবেন, এটা তো অনৈতিক এবং অন্যায়, এটা প্রহসন, এটা এই বিপ্লবের বিপরীত আকাঙ্ক্ষা। রাজনৈতিক দল করতে পারে, দল তো হওয়া উচিত। আমরা বলছি যে নতুন নেতৃত্ব প্রয়োজন, নতুন রাজনীতি প্রয়োজন, তাহলে ছাত্র নেতৃবৃন্দের উচিত সরকারের থেকে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন করা, সরকার থেকে বেরিয়ে আসা। তাহলে কিন্তু আর মানুষ কিন্তু প্রশ্ন তুলতে পারবে না, যেটা নিয়ে অন্যান্য দল অনেকে প্রশ্ন তুলছে। তো আমি যেটা বলছিলাম, এই যে ছাত্রদের ভুলের কারণে, এই সরকারের মিসম্যানেজমেন্ট কিংবা ছাত্রদেরও কিছু আচরণের কারণে এই যে জাতীয় ঐক্যের গুড়ে পিঁপড়া ঢুকে পড়েছে, এটা আমাদের জন্য খুব একটা বড় ক্ষতির কারণ হয়ে গিয়েছে বা ক্ষতি হয়েছে। তারপর আমি মনে করি যতটুকু হয়েছে এখনও এটাকে মেরামত করা সম্ভব। যেমন আপনি দেখেন, এই কয়েকদিন আগেই প্রধান উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে গণমাধ্যমে একটা সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রোপাগান্ডা, যে সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এই যে বায়বীয় কতগুলো অভিযোগ এবং সেটা ইন্টারন্যাশনালিও মার্কেটিং করা, এইটির বিরুদ্ধে সরকার একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল, জাতীয় সংলাপ। সমস্ত রাজনৈতিক দল সেখানে গিয়েছেন, ববি ভাই ছিলেন, সবাই একই বাক্যে বলেছে যে এই ভারতীয় প্রোপাগান্ডা এবং অপপ্রচার মোকাবেলা করার জন্য 18 কোটি মানুষের 36 কোটি হাত ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছে। আপনি মোটেও ঘাবড়াবেন না, আপনি শক্ত থাকবেন এবং উপযুক্ত জবাব দিয়ে মোকাবেলা করবেন। তো দেখেন, এই কিন্তু জাতীয় ঐক্য এই যে আছে, সেটা কিন্তু দৃশ্যমান দেখা গেছে। তো প্রধান উপদেষ্টা 16ই ডিসেম্বর বিজয় দিবসে তার ভাষণে বলছিলেন যে আপনারা যদি নির্বাচন কেন্দ্রিক কিছু সংক্ষিপ্ত সংস্কার চান, তাহলে 25 সালের শেষ দিকে, মানে আগামী বছরের শেষ দিকে একটা নির্বাচন আমরা দিতে পারি। আর বৃহত্তর জনগোষ্ঠীর যে বিস্তৃত সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটার বাস্তবায়ন করতে গেলে আরও মাস 6 সময় লাগবে। সুস্পষ্ট রূপরেখা হয় 2026-এর মিডল অথবা 25-এর শেষ,
এরপরে আর কি আপনি দিন তারিখ ভোটার সেন্টার টেন্টার এখন কি তৈরি করা সম্ভব? এরপরে যদি বলেন রাজনৈতিক দলগুলো যদি বলে যে না আমরা নির্দিষ্ট দিন তারিখ চাই, সময়ক্ষণ চাই, কে কে প্রার্থী হতে পারে সেই শর্ত, এটা আসলে একটু বাড়াবাড়ি বা চাপাচাপি হয়ে যাচ্ছে, যেটা সরকারের কনসেন্ট্রেশনকে ডাইলুট করবে, কার্যক্রমে বিঘ্ন ঘটাবে। তাই আমি রাজনৈতিক দলগুলোকে মনে করি বা তাদের প্রতি অনুরোধ জানাবো, রাজনৈতিক একটা ঐক্যতা আছে, আমাদের যদি আপনার চাহিদা থাকে যে আমরা 25 সালের মধ্যেই নির্বাচন চাই, ওকে আমরা সরকারের সাথে ডায়লগ করি, পাবলিকলি মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে জাতীয় ঐক্যটা নষ্ট না করি। যেটা আমার ভাই বলছিলেন, ভাইও কিছুটা বলছিলেন যে পতিত স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে এবং ভবিষ্যতে করবে, এমনকি তারা গুপ্ত হত্যায় আপনার লিপ্ত হয়ে যাচ্ছে, হুমকি দিচ্ছে। তাদের হাতে 16 বছরে এই যে টাকা পয়সা, 16 বছরে অন্তত 16 লক্ষ মানুষ আছে যারা হাজার কোটি টাকার আবার শত কোটি টাকার মালিক হয়ে গেছে। সবার কাছে কিন্তু এই টাকা পয়সাগুলো আছে। কাজে এই বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে কিন্তু এই টাকা পয়সা ছড়িয়ে অস্থিতিশীল করা খুব সম্ভব। সুতরাং যদি জাতীয় ঐক্য নষ্ট হয় তাহলে কিন্তু আমাদের আমসালা সবই যাবে, সংস্কারও যাবে এবং দেশও একটা সংকটে পড়বে। সুতরাং সেখানে সরকারের দায়িত্ব রয়েছে জাতীয় ঐক্য ধরে রেখে জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই সংস্কারগুলো করা, এবং কতদিন সরকার থাকবে সেইটাও রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া। ওকে, সেটা আপনার কাছে সুযোগ পাইলে আবার আসবো, কিন্তু আমার তো যতদূর মনে পড়ে ডক্টর ইউনূস কিন্তু সে কথাই বলেছেন যে আপনাদের সাথে আলোচনা করেই আপনারা যেভাবে চাইবেন সেভাবে আমরা করবো। শরীফুজ্জামান শরীফ, যে প্রশ্ন করছিলাম, আপনি যেটা বলছিলেন যে টেবিলে বসেই এই সংস্কারগুলো করে কম সময়ের মধ্যে দেওয়া যায় নির্বাচন, আমার প্রশ্ন হচ্ছে সংস্কার, এই কাগজে কলমের সংস্কার বা সংবিধান সংশোধন বা কমিশন করে যে সংস্কার, এইটা পরবর্তী রাজনৈতিক সরকারকে ফ্যাসিস্ট না হওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে কিনা? প্রথম জায়গাটা হলো যে আমরা রাজনীতিতে আচরণের কতগুলো পরিবর্তন চাচ্ছি। যে আগে বিএনপি যে আচরণটি করেছে সেই আচরণটি করবে না, আগে অমুক দল যে আচরণটি করেছে ক্ষমতায় আসার পর সেই আচরণ করবে না, এটা আপনি তার কাছ থেকে তো আন্ডারটেকেন নিতে পারবেন না, আপনি তার কাছ থেকে আন্ডারটেকেন নিতে পারবেন না। তবে আপনার জনমত যদি আপনার পক্ষে থাকে যে আমরা আমাদের রাষ্ট্রটাকে এইভাবে দেখতে চাই, তাহলে তারাই কিন্তু এই জায়গাটায় ওই যে লাইট হাউসের ভূমিকাটা পালন করতে পারে, তারা প্রহরীর ভূমিকাটা পালন করতে পারে। তবে এই কাজটা করার জন্য আপনার নিজের আচরণগত কতগুলো পরিবর্তন দরকার। আমরা প্রতিদিন শুনছি যে চাঁদাবাজদের চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু এটা শোনার মধ্যেই কি সীমাবদ্ধ থাকবো? আমি দেখতে চাই যে আওয়ামী চাঁদাবাজদের বিপরীতে যারা এসেছে, এখানে নতুনভাবে দায়িত্ব গ্রহণ করেছে, আমি তো এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার হতে দেখলাম না। আপনি কি আপনার দায়িত্ব শুধুমাত্র কি এই যে স্পোক্সম্যান হিসাবে কথা বলা? আপনি ঢাকার শীর্ষ 11 জন সন্ত্রাসী কিভাবে বেরিয়ে গেল আমরা এটা জানি না, সরকারের কাছ থেকে স্পষ্ট বক্তব্য নেই। আপনার এই যে সংস্কারের কথাগুলো, আপনি এখন যদি মোহাম্মদপুর অঞ্চলে যান, সেইখানকার মানুষের চাহিদা হলো রাত 8টার মধ্যে সে যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে। মানুষের এক এক জায়গার এক এক রকমের। আপনি যদি উত্তরাঞ্চলের কৃষকের কাছে যান, তার এখনকার চাহিদা হচ্ছে সার দিতে হবে, তাকে বীজ দিতে হবে। আপনি যদি সংস্কার ইস্যুটা তার কাছে অতটা তার জীবন জীবিকার সাথে সংশ্লিষ্ট না, কিন্তু তার মানে এই না যে আপনি সেটিকে টাচ করবেন না। আমাদের এখানে কালচারের যে পরিবর্তন, আমরা ছাত্রলীগের যে সমস্ত অপকর্মগুলো নিয়ে কথা বলেছি, এখনো আমি দেখছি যে একজন সমন্বয়ক বাড়িতে যাচ্ছে 82টা গেট, এবং তিনি বলছেন যে মানুষ ভালোবেসে আমাকে করছে। তাহলে ছাত্রলীগকেও তো ভালোবেসে এগুলো করেছিল, তাই না? আমাদের এখানে আপনি বলছেন 15 বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদ, তারা প্রশাসন তার মতন করে সাজিয়েছে। আপনার উপরে আমি দায়িত্ব দিলাম যে আপনি ডিসিদেরকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে ওই আওয়ামী ফ্যাসিবাদ সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। আপনি তালগোল পাকিয়ে ফেললেন, ডাল বানিয়ে ফেললেন। 3 জন উপদেষ্টা হলো, তাদেরকে আপনি তদন্ত কমিটি করলেন। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি এত কিছু নিয়ে কথা বলেন, সেই ডিসি নিয়োগের যে তদন্ত রিপোর্ট, এটি নিয়ে আপনি কথা বলেন না কেন? তার মানে হলো যে আপনি যদি এই জায়গাটায় দৃশ্যমান পরিবর্তনটা আপনি করতে চান, আকাঙ্ক্ষার জায়গাটা, আমি আবার বলি যে এই যে 15 বছরের দুঃশাসনকে বিদায় করার জন্য আমার কোনো অনুশোচনা নেই, কিন্তু সম্ভাবনার জায়গাগুলোকে আমি যে আমার ভুলের কারণে নষ্ট করে ফেলছি, আমার অতি লোভের কারণে, নতুন নতুন এজেন্ডা সেট করার কারণে আমি গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি এটাকে ডাইভার্ট করে ফেলা হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। আমার কষ্টের জায়গাটা, আপত্তির জায়গাটা হচ্ছে এই জায়গাটায়, কারণ এই গণ-অভ্যুত্থানে
গতকালকে পর্যন্ত আমরা দেখেছি হাজার খানেক মানুষ, এই হাজার খানেক মানুষের যে শহীদ হয়েছেন তার মধ্যে আমাদের মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, বড় লোক, ধনীর কোনো সন্তান নেই। এই মানুষগুলো সব গরিব মানুষের সন্তান। আমাদের এখানে গরিব মানুষের এগুলো বারবার এখানে করি যেটা আপনি বলছিলেন যে এই যে গরিব বা শ্রমিক, ছাত্র যারা নিহত হয়েছে আন্দোলন করতে যেয়ে, বা 25 বছর 15 বছর যে স্বৈরাচার বা ফ্যাসিস্টবাদী সরকার ছিল, দেশ থেকে যত ক্ষতি করে গিয়েছে, সেই শেখ হাসিনা সরকার এবং তার দোসরদের যে বিচারের কাজ চলছে, সেটা নিয়ে আপনার ভাবনা, মানে ঠিক মতো এগোচ্ছে কিনা বিচার? দেখেন, 5 তারিখের পর প্রথম দাবি ছিল সকলের, আমাদের সকলের প্রথম দাবি ছিল যে যারা জুলাই আগস্ট আন্দোলনে নিহত হয়েছেন সেই তাদের হত্যাকাণ্ডের বিচার, তাদের পরিবারের সহযোগিতা, এবং দ্বিতীয় দাবি ছিল যে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা এবং তাদের পরিবারের সহযোগিতা। আমরা আজকেও দেখেছি যে অনেক বড়ভাবে নিউজে অনেক কভারেজ হয়েছে আজকে সারাদিন, যে অনেক বড়ভাবে জুলাই আগস্টের যারা আহত বা তার পরিবারবর্গ তারা তাদের ক্ষোভ প্রকাশ করছিলেন রাজপথে নেমে এসে। এটা অত্যন্ত দুঃখজনক। এই কাজগুলো এগেন, এটা কারোর দোষ না, তবে এখানে এই যে আমাদের ভুল ত্রুটিগুলো অনেক হচ্ছে। এগেন, আমি প্রথমেই একটা জিনিস বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু এই সব সমস্যার সমাধানের সরকার না। কেউ যদি মনে করেন সব সমস্যার সমাধানের সরকার, তাহলে এই সরকারের উপরে অনেক বেশি চাপ প্রয়োগ করা হবে, যেটা আনডিজার্ভিং। আবার আপনার এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে যাবে, যেটা কখনো মেট হবে না। আমি এটা বলার সাথে সাথে ছোট্ট একটা কথা বলি। আমি এই যে রোড ম্যাপের কথাটা, কারণ এগেন আমার সাথে আলোচনায় নূরও কথা বলছি, সংক্ষেপে বলতে হবে না, খুব সংক্ষেপে বলছি। রোড ম্যাপের বিষয়টা হলো যে আপনারা বারবার বলছেন মাননীয় প্রধান উপদেষ্টা, এবং আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা কোনো রোড ম্যাপ দেননি। আরেকবার পরিষ্কার করি, আজকে আপনি যদি মনে করেন আপনাকে নতুন দীপ্তর সিইও বানানো হলো, যারা যেই বোর্ড আপনাকে বানালো, আপনি বললেন 1 বছরে আমি আপনাদের 3 কোটি টাকা লাভ করে দিব। কথাটা খুব সুন্দর, কথাটা খুব সুন্দর, কিন্তু যদি সঠিক বোর্ড হয়ে থাকে তারা প্রথমেই প্রশ্ন করবে, ভাই ঠিক আছে, খুব খুশি হয়েছে আপনি এত টাকা লাভ করে দেবেন, হতে পারে আমি কম বলেছি, হয়তো দীপ্তর আরো বেশি লাভ হবে, সেটা না, বাট এক্স্যাক্টলি কিভাবে করবেন, এইটা হলো রোড ম্যাপ। আপনি 1 বছরে 3 কোটি, 6 মাসে 3 কোটি, 2 বছরে 30 কোটি করে দেন, কিন্তু কিভাবে করবেন, এইটা হলো রোড ম্যাপ। এক লাইনে যদি বলেন শেখ হাসিনার বিচার নিয়ে। শেখ হাসিনার বিচার আমরা সবাই চাই, শেখ হাসিনার বিচার ইনশাল্লাহ হবে। শেখ হাসিনার বিচার হওয়ার আগে এবং একই সাথে যেটা গুরুত্বপূর্ণ হলো যে শেখ হাসিনার মতন কাজ যেন বাংলাদেশের মাটিতে আর কেউ না করতে পারে, তার জন্য তাকে যারা সহযোগিতা করেছিল সরকারের ভেতর থেকে, সরকারের বাইরে থেকে, ওই যে বড় বড় ব্যবসায়ী নূরজি এদের কথা বলছিল, এরকম এদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এইটা যদি আমরা আনতে সক্ষম হই, তাহলে একমাত্র আমরা ওই জায়গায় যেতে পারবো যে শেখ হাসিনার মতো অন্যায়গুলো সামনে আর কেউ করবে না। নুরুল হক নূর, শেখ হাসিনার বিচার। শেখ হাসিনার বিচার না, শুধুমাত্র শেখ হাসিনা সহ এই জুলাই আগস্টের গণহত্যা এবং গত 1.5 দশকের এই ফ্যাসিবাদ কায়েম এবং বিরোধী মত নির্মূলে গুম, খুন, হত্যাযজ্ঞ যারাই চালিয়েছে তাদের প্রত্যেককে বিচার করতে হবে, এবং এই গণহত্যার সাথে জড়িত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার মিত্রদেরকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। এটা এই সময়ের গণদাবি। যদিও সরকার এখন পর্যন্ত যে পথে যাচ্ছে, বিচারিক প্রক্রিয়াটা এখনো খুব দ্রুত গতিতে আগাচ্ছে না, কারণ একটা ট্রাইব্যুনাল দিয়ে হবে না, ট্রাইব্যুনাল অন্তত 20-25টা হওয়া দরকার ছিল। তো এখানে যেটা আমরা বলছি যে হ্যাঁ, সরকারের মন্ত্রী বা উপদেষ্টাদের আসলে অনেকের আগে দেখা যায় একটা সিঙ্গেল মিনিস্ট্রি চালানোর এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু তারা এখন অনেকে 2-3টা মিনিস্ট্রির দায়িত্বে আছে, যার ফলে তাদেরও ওভারলোড হয়ে যাচ্ছে। এই কারণে আমরা বলছিলাম যে এটাকে যদি 2 বছরের জন্য একটা জাতীয় সরকার করা যায় আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে, সেক্ষেত্রে কাজে হয়তো একটা গতি আসতো এবং জন আকাঙ্ক্ষার অনেকটা বাস্তবায়ন হয়তো পাওয়া যেত। একটা কথা আমি বলবো যে আমরা যখন নির্বাচন নিয়ে আলাপ করব, গণতান্ত্রিক বিষয় নিয়ে আলাপ করব, একই সাথে এই নির্বাচনের আগে কিন্তু এই গত 16 বছরের এই অ্যাক্টিভিটিস, যে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে, এটা ফেরানো নিয়েও আমাদের আলাপ করা দরকার। পাচারের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবিতেও আমাদের কিন্তু আলাপ করা দরকার। যারা ব্যাংকগুলো লোপাট করেছে, যারা ভিন্ন মতের নির্মূলে গুম, খুন, হত্যার মতো ঘৃণ্যতম মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, সেটা আইন শৃঙ্খলা বাহিনী হোক, এরা কিভাবে এই কাজে জড়িত হলো, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ইনগেজ হলো, এর একটা কারণ অনুসন্ধান করে পরবর্তীতে যেন কেউ এখানে যেতে না পারে, এইগুলো নিয়ে কিন্তু আলাপ হওয়া দরকার প্রচুর পরিমাণে। এই আলাপগুলো না হলে কিন্তু শুধুমাত্র নির্বাচন নিয়ে যদি আমরা আলাপের দিকে চলে যাই, তাহলে যে অন্যান্য বিষয়গুলো সেগুলো কিন্তু চাপা পড়ে যাবে। বিশেষ করে আরেকটা বিষয় অবশ্যই এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমার ভাই যেটা বলেছে
এইখানে যে 5 থেকে 5.5 কোটি মানুষ যারা দিনে আনে দিন খায়, তাদের কিন্তু হ্যাঁ রাষ্ট্র সংস্কার তাদের প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে তার পেটে কিন্তু খিদা নিবারণটা আগে। কাজে এই ক্ষেত্রে আমরা বারবার সরকারকে বলছিলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, কৃষকদেরকে ভর্তুকি দেওয়া, নিম্ন আয়ের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়া, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেটা ইয়ে ভাই বলেছে এটা ঠিক, যে একেবারেই কিছু এলিট ক্লাসের লোক গভর্নমেন্টে যাওয়ায় আপনার শহরে মানুষের চিন্তা ভাবনা হয়তো তাদের মধ্যে কিছুটা আছে, গ্রামের কিংবা নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার চিন্তা ভাবনা কিংবা আকাঙ্ক্ষার প্রতিফলন গভর্নমেন্টের উপদেষ্টাদের কথাবার্তা কিংবা কাজকর্মে খুব একটা দেখা যাচ্ছে না, এটা শঙ্কাজনক। যে শরীফুজ্জামান শরীফ 1 মিনিট আপনার জন্য শেখ হাসিনার বিচার সংক্রান্ত। অবশ্যই এরকমের একটা গণহত্যার রেসপন্সিবিলিটি যার, ব্যক্তি, সরকার এবং তার দল এই গণহত্যার সাথে যুক্ত, তাকে বিনা বিচারে আপনি এখান থেকে বের করে আনতে পারবেন না। না, বিচার কাজ মানে শুরু হয়েছে। এই যে একটা ট্রাইব্যুনাল, এটা যথেষ্ট কিনা এবং আমরা এই বিচারটা চাই। এই বিষয়টা সরকার ঠিক করবে যে কি ধরনের আয়োজন তার থাকা দরকার, এটি আমাদের থেকে তারা ভালোই জানে। তবে আমরা কোনো রকমের কোনো উদাহরণ যাতে না হতে পারে যে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে গণহত্যা চালানোর পরেও আপনার পেছনের শক্তি, অর্থের শক্তি দিয়ে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। একই সঙ্গে বাংলাদেশের গত 3-4 মাসেও যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, রাষ্ট্র হচ্ছে সব মানুষের। আমি গণ অভ্যুত্থানের একজন স্টেক হোল্ডার হিসাবে আমি সবার আগে এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার চাই। কিন্তু এই 5 তারিখের পরে যে মানুষগুলো মরে গেছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, রাষ্ট্রটা তারও। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে ছেলেটি পঙ্গু পিটিয়ে হত্যা করা হয়েছে, এই রাষ্ট্রটা, সরকারটা তারও। সুতরাং ন্যায় বিচার পাওয়ার অধিকার তারও আছে। আমি আমার জায়গা থেকে মনে করি যে এই গণ অভ্যুত্থানের সংগঠিত করাকে সব থেকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটিকে বন্ধ করতে চেয়েছিলেন যেহেতু আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার, সুতরাং আমি সবার আগে তার বিচার চাই। আর রাষ্ট্রের জায়গা থেকে সব নাগরিক যেহেতু সমান, রাষ্ট্রকে একটা অংশ দেখলে হবে না, সমস্ত অংশটাই দেখা উচিত। জি, অনেক ধন্যবাদ ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম, নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ, শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের 3 জনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। দেখলেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। সবাই ভালো থাকবেন।